আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকার দেশে ভোক্তা পর্যায়ে প্রতিটি জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে 15 থেকে 17%, যা দেশের ইতিহাসে এমন মূল্য বৃদ্ধি প্রথম। নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, অকটেন 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135 এবং কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করেছে সরকার। এক ধাক্কায় সব ধরনের জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দর্শক, এই মুহূর্তে পরিবাগ মেঘনা পেট্রোল পাম্পে রয়েছেন সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজীব, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কেমন প্রভাব পড়েছে, সেই সাথে গ্রাহকরা কি বলছেন জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন যে তেলের দাম বাড়ার পর থেকে গতকাল রাত 10টার পর থেকে আমরা কিন্তু ঢাকার অন্তত 15টি পেট্রোল পাম্পে রাতেই গিয়েছিলাম, সেখানে কিন্তু কোথাও আমরা তেল দেওয়ার কোনো চিত্র দেখতে পাইনি। তারা যেটি বলছিল যে তাদেরকে তেল না থাকার কারণেই তারা তেল দিতে পারছে না এবং আজকে নতুন করে তেল আসার পর থেকেই তারা তেল দেবে। আমরা এই মুহূর্তে রয়েছি যে মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। এটি কিন্তু মেঘনা অয়েল কোম্পানির নিজস্ব ডিপো, যার কারণে এখানে কিন্তু পর্যাপ্ত তেল থাকে এবং সকাল থেকেই শুরু হয়। আজকেও সকাল 8টা থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং যতক্ষণ তাদের তেল আছে তারা কিন্তু সেই তেলটি সরবরাহ করবে। তারা যেটি বলছে, প্রতিদিন গড়ে তারা কিন্তু প্রায় 30,000 লিটারের মতো তারা এখানে অকটেন পান এবং সেটি সরবরাহ করেন। যখন এই মেঘনা মডেল সার্ভিসের পরিস্থিতি, তখন পাশের পূর্বাচল ট্রেডার্স, যেটি পদ্মা অয়েল কোম্পানির একটি ডিলার পয়েন্ট, সেখানে কিন্তু এখনও তেল দেওয়া শুরু হয়নি, কারণ তাদের তেল নেই। অর্থাৎ রেশনিং পদ্ধতিতে তারা যে গড়ে 10,000 লিটারের মতো তেল পান, সেটা কিন্তু এখনও আসেনি, যার কারণে তারা দিতে পারছেননি। আসার পর থেকেই তারা কিন্তু দিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলি এখানে যারা চালক রয়েছেন তাদের আসলে প্রতিক্রিয়া কি। দাম বাড়ালো, আপনাদের প্রতিক্রিয়া না ভাই, প্রতিক্রিয়া কি, দাম বাড়ানোর পরেও যে আমরা তেল পাচ্ছি বা সরকার দিতে পারতেছে, এটা সরকারকে ধন্যবাদ। কারণ দেশের সারা বিশ্বের মধ্যে তেলের সংকট, একটা সবাই দেখতেছে যে যুদ্ধের কারণে তেল নাই। তারপরে আমাদের সরকারকে ধন্যবাদ যে আমাদের সরকার তেল আমাদেরকে দিতে পারতেছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। একটু যদি লাইনে থাকা অবস্থায় কথা বলতেন যে কি পরিস্থিতি, তেল কি আছে পর্যাপ্ত? এটা আমি বলতে পারবো না, এটা তো কর্তৃপক্ষ আছে, তেলের কর্তৃপক্ষ আছে, ওনারা বলতে পারবে, আমি কেমনে বলবো। থ্যাংক ইউ। আমরা একটু কথা বলি। তেল পেলেন, কেমন ভোগান্তি হলো? ভোগান্তি তো অনেক। চাকরি করে ছুটি নিয়ে এসে কাজ করা তেল সংগ্রহ করা খুব কঠিন, খুবই কঠিন। আমরা কথা বলছিলাম এখানকার, তারা যেটি বলছেন যে যতক্ষণ তেল আছে তারা ততক্ষণ তেল দেবেন। এবং আরেকটি কথা হচ্ছে, চালকরা বলছেন টাকার দাম বেশি হলেও তারা যে তেল পাচ্ছেন এটাই অনেক কিছু। বিশেষ করে এখানে কিন্তু আজকেও বরাবরের মতো আজকেও কিন্তু তীব্র যানজট, অর্থাৎ প্রায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাইছে হোন্ডা এবং প্রাইভেট কারের সারি। অন্যান্য দিন যেমন এখানে যানজটের তীব্র সারি থাকে, আজকেও কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্তই কিন্তু শুধু তেল নিতে আসা যানবাহনের সিরিয়াল রয়েছে বা গাড়ি দেখা যাচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন এখানকার কর্তৃপক্ষ বলছেন যে দাম বাড়ানোর পরেও যে পরিস্থিতি যতটুকু সম্ভব তারা তাদের জায়গা থেকে উত্তরণের চেষ্টা করবেন। এবং আমাদেরকে তারা যেটি জানিয়েছেন যে এখানে যারা ফুয়েল পাস কার্ড নিয়ে আসছেন তারা মূলত 1,000 টাকার তেল পাচ্ছেন এবং যারা সাধারণ ফুয়েল পাস কার্ড ছাড়া আসছেন তারা মূলত 500 টাকার তেল পাচ্ছেন। তো আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো? রাত 3টা বাজে আসছি। হ্যাঁ। আচ্ছা, কতটুকু তেল পাচ্ছেন? 1000 ফুয়েল পাস। কি মনে হচ্ছে যে তেল পাচ্ছেন, যে ক্রাইসিস কি কাটবে কিনা? এখন তো দাম বাড়ালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সিনথিয়া, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জ্বালানি তেলের দাম বাড়ানোর খবরে কি বলছেন চালক ও পাম্প মালিকরা? পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক আছে কিনা জানাবেন।
চিন্তি আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, আসলে শিল্পাঞ্চল আশুলিয়া, ঢাকার যে শিল্পাঞ্চল আশুলিয়া রয়েছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ লোকের বসবাস করে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা অফিস আদালত করে থাকেন, তাদের মোটরসাইকেল প্রাইভেট কারে কিন্তু পর্যাপ্ত তেলের প্রয়োজন হয়। এছাড়াও কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বালানি তেলের উপরে নির্ভরশীল হয়ে থাকে। লোডশেডিংয়ের সময় তারা জেনারেটর ব্যবহার করে না, জেনারেটর কিন্তু জ্বালানি তেলের উপরেই চলে থাকে। তো আমি এই শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু এই ইরান এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধের পর থেকে যে তেল সংকট শুরু হয়েছে সেই সংকটে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়া। এখানে শিল্প কলকারখানার উৎপাদন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এখানকার যে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু পাম্পে পাম্পে ঘুরে তারা তেল পাচ্ছেন। আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে তেল নাই মর্মে ছাড়িয়ে রাখা হয়েছে। তো এইরকম অবস্থায় কিন্তু প্রতিনিয়ত শিল্পাঞ্চল আশুলিয়ার যে সকল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু এই অবস্থা বিদ্যমান রয়েছে। তো গত রাতে কিন্তু সেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, প্রতি লিটারে 20 টাকা অকটেনে বৃদ্ধি করা হয়েছে এবং পেট্রোলে কিন্তু 19 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং ডিজেলে কিন্তু 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই কারণে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় যে সাধারণ মানুষ রয়েছে যারা জ্বালানি তেল গ্রহণ করে থাকেন তারা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন। এত হুট করে এত অতিরিক্ত তেলের দাম বাড়ার কারণে কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এত দ্রুত সময়ের মধ্যে এত অতিরিক্ত তেলের দাম বাড়ার কারণে কিন্তু তারা হতাশা ব্যক্ত করেছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় এই মুহূর্তে তেল সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল আশুলিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিনিয়ত উপসর্গ দেখা দেয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। রোগীর চাপে বেড না পেয়ে অনেকে মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বগুড়ায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। জেলায় এখন পর্যন্ত মারা গেছে 6 শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল নতুন করে হাম আক্রান্ত 36 শিশুকে ভর্তি করা হয়েছে। ফরিদপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে 21 জন শিশুকে। উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলায়। পবিত্র হজ পালনে ঢাকা ছাড়ছে হাজিরা। রাজধানী আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শেষ সময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফ্লাইটে যাচ্ছেন যাত্রীরা। পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ বন্ধেও মোনাজাত করার কথা বলছেন মুসল্লিরা। আগামী 21 মে পর্যন্ত হজের ফ্লাইটে সৌদি আরবে যাবেন হাজিরা। এ সময় মোট 260টি ফ্লাইট পরিচালিত হবে। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আশকোনায় আগত হাজিরা কোনো অভিযোগ করেছে কিনা আর সব ফ্লাইট সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। সিনথিয়া, আসলে সবগুলো ফ্লাইটই কিন্তু সময় মতো ছেড়ে যাচ্ছে। আজকে দ্বিতীয় দিনে 14টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। সকাল থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট সময় মতো ছেড়ে গিয়েছে। পঞ্চম যে ফ্লাইটটি সেটি কিছুক্ষণের মধ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করবে। আমরা হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা এইবারের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই যে হজ ক্যাম্প রয়েছে আশকোনার, এখান থেকেই কিন্তু সব ধরনের কার্যক্রম তারা সম্পন্ন করে এখান থেকে তাদেরকে গাড়িতে করে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে। সেখানে তারা সরাসরি ফ্লাইটে উঠে যেতে পারছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশনের যে বিষয়গুলো সেটি সব কিছুই এখান থেকে করা হচ্ছে। বিমানবন্দরে যাওয়ার পর সেই ধরনের কোনো কার্যক্রম তাদের করতে হচ্ছে না। যে ধরনের স্বেচ্ছাসেবকরা এখানে রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা তারা হজযাত্রীদের এখানে আসার পরে তারা প্রতিটি ধাপ, প্রতিটি জায়গা তারা চিনিয়ে দিচ্ছেন, কোন দিক দিয়ে তারা যাবেন, কোথায় যাবেন, কিভাবে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার কারণে হজের জন্য যে সকল মুসল্লিরা আসছেন তারা কোনো ধরনের সমস্যায় পড়ছেন না। এখন পর্যন্ত সেটিরই কথাই তারা বলেছেন। পাশাপাশি যেহেতু ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, ইমিগ্রেশনে কোনো ঝামেলা এয়ারপোর্টে গিয়ে নিতে হচ্ছে না, সেজন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রতিদিন একটি করে ব্রিফিং করা হবে, সেখানে কিন্তু সার্বিক বিষয়গুলো তুলে ধরা হবে।
এবং কিছুক্ষণ পর পর এখানে বিভিন্ন ধরনের হ্যান্ড মাইক রয়েছে, সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছে আসলে তারা কিভাবে যাবেন, কোন দিক দিয়ে যাবেন। পাশাপাশি এই যে যারা হজে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে দেশ, নিজের পরিবার এবং বিশ্ব মুসলিম শান্তির উম্মার জন্য তারা দোয়া প্রার্থনা করবেন। পাশাপাশি দেশের মানুষের কাছেও তারা দোয়া চেয়েছেন, তারা যেন সুন্দরভাবে সেখানে গিয়ে হজ শেষ করে আবার পরিবারের মাঝে ফিরে আসতে পারে, সেই জন্য দেশবাসীর কাছে তারাও দোয়া চেয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া। ধন্যবাদ। টেলিভিশন রেটিং সিস্টেম টিআরপিতে এগিয়ে থাকলে চ্যানেলগুলোর বিজ্ঞাপন রেট বেশি এবং অধিক আয় হয়। সেই টিআরপি তালিকার শীর্ষে স্থান করে নিতে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর মহাব্যবস্থাপক অনিয়মের কথা স্বীকার করেন। উচ্চপদস্থ কর্মকর্তার কথাই বেরিয়ে এসেছে অনিয়মের সঙ্গে 10টির বেশি টেলিভিশন চ্যানেল জড়িত। এমন ঘটনায় মামলাও হয়। জালিয়াতির বিষয়টি অবহিত করে চ্যানেলগুলোকে কম্প্রোমাইজ চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিএসসিএল এর মহাব্যবস্থাপক। টিআরপি নিয়ে এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। দেশীয় কোনো টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান কতজন দেখছেন তার জরিপ করে প্রতিবেদন দেয়াই হলো টেলিভিশন রেটিং সিস্টেম বা টিআরপি। বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর বড় কোনো আয় নেই। টিআরপির তালিকায় শীর্ষে থাকা চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিতে হুমড়ি খেয়ে পড়ে সংস্থাগুলো। বাস্তবে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো টিআরপির অনিয়মের কারণে লোকসানে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতির সাথে জড়িতরা অনেক প্রভাবশালী এবং সেটা একদম কেবল অপারেটর সংশ্লিষ্ট। সে বলছে যে আমার চাচা বাসায় দিয়ে আসো বা আমার মামা বাসায়, সে তো দেখে। যেহেতু আমরা 500 টাকা দিই, অনেকে তো এটা আর কি সুবিধা হয়, মান্থলি 500 টাকা দিয়ে দিই। তো করলে অনেক টিভি চ্যানেলের নাম চলে আসছে, যাদের মধ্যে অনেকে প্রমিনেন্ট হয়তো। নাম বলেন না, দু একটা শুনি কারা কারা। এটা একটু স্যারদের না বলে ভাই পারবো না, মানে স্যাররাও জানে, জানার জন্য আর কি। আসলে কয়টা চ্যানেল? 10-এর উপরে। 10টার উপরে চ্যানেল। কিছু কিছু চ্যানেল সবসময় উপরের দিকে থাকে। অনেকগুলি আছে, মানে যারা আপনারা দেখেন মানে ওই রকমই, ঠিক আছে। মানে অনেকটাই তো ধারণা করা যায় মাঝে মাঝে, তাই না, যে হঠাৎ করে কেন এই উপরে আছে। নিরাপত্তার শঙ্কায় চ্যানেলগুলোর নাম বলতেও ভয় পান তিনি। স্যার থাকলে সুবিধা হয়তো ভাই, মানে সেটা ঠিক আছে, আমরা স্যারকে প্রোভাইড করবো, স্যার আপনাকে দিবে, এরকম। মানে আপনি স্যারের কাছে জানার জন্য একটু নাম বলেন, অফিসিয়ালি লাগবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। যারা মাসল পাওয়ার ভাই, ওদের কাছে আমি না তুলি মেলা এখনো উড়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর মহাব্যবস্থাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন। প্রমাণ হাতে থাকলেও জড়িতদের বিষয়ে জানাতে নারাজ তিনি। কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আপনি জানেন যে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। যে এই কিছু কিছু চ্যানেল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তা আমরা সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বারবার অভিযোগ ওঠায় টিআরপির দায়িত্ব থেকে নিজেরা সরে আসতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান মহাব্যবস্থাপক। কোনো একটা চ্যানেল একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, যার আমার সাথে চুক্তি আছে, তা আমি তো আপনাকে এইটুকুই বলতে পারি। আপনি তো আর আমার কোম্পানির আন্ডারে না, আপনার সাথে আমার একটা চুক্তি আছে। যাদের যাদের নামে এই ধরনের আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করি যে আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, হয়েছে, এটা কিছুটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তথ্য মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, আমরা এটা ছেড়ে দিতে চাই বা হ্যান্ড ওভার করে দিতে চাই। অনিয়ম বন্ধে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা। এআর বাদল, RTV, ঢাকা। কেয়ারটেকারকে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পিরোজপুরের ডিবি পুলিশের বিরুদ্ধে। গরম মোমে ঝলসে দেওয়া হয়েছে যৌনাঙ্গ, পায়ের পাতা ও শরীরের গোপন স্থানে দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে মামলা না করতে পরিবারকে দেওয়া হয় হুমকি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে এ ঘটনায় ক্লোজ করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পিরোজপুর পুলিশ লাইন্সের এই মেসে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ইউনুস ফকির।
13 এপ্রিল সোমবার দুপুর 1:30টার দিকে নিজ কক্ষ থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে বলে জানায় পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এ ঘটনায় কেয়ারটেকার ইউনুস ফকিরকে ডেকে এনে প্রথমে মারধর ও পরে হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হয় অন্য একটি কক্ষে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে চালানো হয় পাশবিক নির্যাতন। গালি দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাপ করাই দিয়েছি। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে এসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, তারপর ওই ইলেকট্রিক শর্ট। পুরো সঙ্গে মোম পোড়াই দিছে, তারপরে কারেন্ট শর্ট দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, পাড়াই ধরছে, তারপরে মা কানে থাবড়াইছে। এগুলা সুষ্ঠু বিচার চাই। আরিফ যে আমার ভাইয়ের উপর যে নির্যাতন করছে, আমি এটার বিচার চাই। নির্যাতনের সময় উপস্থিত ছিলেন না বলে জানান অভিযুক্ত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরিফ। তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে, কিন্তু তখন আমি এই পাশে বসাছি। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে ক্লোজ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তাকে পরশুদিন করা হয়েছে, ক্লোজও করা হয়েছে। তাকে এখন প্রত্যাশার পরে বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জোর দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV। আগামীকাল পৈতৃক ভূমি বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ বাড়িতে। এই উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন, সাজসজ্জার প্রস্তুতিতে সরগরম পুরো শহর। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আমি তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার হিসেবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্বে এসেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার সোমবার নিজের পৈতৃক ভিটা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মহানগর হিসেবে নতুন পরিচয় পাচ্ছে বগুড়া। একদিনের এ সফরে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, হাম রুবেলা টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, পৈতৃক বাড়ি পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারেক রহমানের এ সফর ঘিরে বগুড়া জেলা জুড়ে বইছে সাজ রব। ঘরের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে প্রস্তুত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমাদের সিটি কর্পোরেশন 20 তারিখে যেটা ঘোষণা করতেছে, এটা আমরা আসলে আনন্দিত। তো আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত, পাশাপাশি বগুড়াবাসী অধীর অপেক্ষায় তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পরিষদ ও প্রশাসন। মানুষের প্রত্যাশা যে এই মাটির সন্তান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, তো যেটা পিছিয়ে পড়া বগুড়া সেটা আমরা এগিয়ে নিতে চাই। এই প্রোগ্রাম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যত রকমের প্রস্তুতি নেওয়া সম্ভব বা প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এরই মধ্যে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। তো ওনার নিজের এলাকায় এখানে জনসমাগম অনেক বেশি হবে, তো ওনার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিবেচনা করে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের এ সফর বগুড়ার উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। হরমুজ নিয়ে উত্তেজনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকে বসবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পাঠানো নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণার পরদিনই আবারও তা বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এ অবস্থায় যুদ্ধবন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদেহ।
তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদে আরও বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না, এমনকি বিষয়টি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। তবে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, যদিও আলোচনার জন্য আর কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, গাজার মতো লেবাননেও সীমাবদ্ধতা নির্দেশক হলুদ রেখা আরোপ করা হয়েছে। লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সামিউল শিহাব, RTV। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ধলা ট্যাঙ্গোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিক হাসু এবং আশরাফের মৃত্যু হয়। তাদের বাড়ি নীলফামারীতে। এ ঘটনায় আরও 2 শ্রমিক আহত হয়েছেন। এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সম্পদ পৌঁছে দেওয়া এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হলে জাকাত প্রদানের মাধ্যমে সমাজের বিত্তবানদের সম্পদ পবিত্র হওয়ার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ভিজিট ভিসাধারী এখন থেকে 14ই জিলহজ পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে অন্তত 20,000 রিয়াল জরিমানা সহ 10 বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এদিকে ওমরা পালনের সময়সীমা শেষ হওয়ায় 18 এপ্রিলের পর অবস্থানকারীদের অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ হজযাত্রীদের সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য 1 লাখ রিয়াল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জালিয়াতি রোধে মক্কা পুলিশ বিশেষ অভিযানও শুরু করেছে। খেলার খবর। দ্বিতীয় শেষ দিনের মতো আজ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের CCDM-এ বেলা 11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ইতোমধ্যে প্রথম দিন শেষে বেশ শক্তিশালী দল গঠন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডান। দুদলেই রয়েছে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। বাকি দলগুলো তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজাতে ব্যস্ত। এর আগে নানা নাটকীয়তার পর শনিবার থেকে শুরু হয় ঢাকা লিগের দলবদল। আগামী 4 মে পর্দা উঠবে আসরের। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।